এবার 2024-এ পশ্চিমবঙ্গের নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমএল লিবারেশনের প্রার্থী কমরেড দেবজ্যোতি মজুমদার। কিন্তু এই আপাত অসম্ভব কি করে সম্ভব হলো, কোন রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য এই কাজটি করা গেল এবং এর ভবিষ্যৎই বা কী, এসব নিয়েই আমরা আলোচনা করব সিপিআইএমএল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য এবং নৈহাটি কেন্দ্রে দলটির মনোনীত প্রার্থী কমরেড দেবজ্যোতি মজুমদারের সঙ্গে। দীপঙ্কর বাবু এবং দেবজ্যোতি বাবু, আপনাদের স্বাগত TV9 বাংলা ডিজিটালে। আমি ঠিক যেরকমভাবে শুরু করলাম দীপঙ্কর দা, আপনার পিছনেই যে এটা দেখছি আমি প্রচারের যে ফেস্টুনটা, সেখানে লেখা রয়েছে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমএল লিবারেশনের প্রার্থী। এই ব্যাপারটা কিভাবে সম্ভব হলো? আমার মনে হয় সম্ভব হওয়াটাই তো খুব স্বাভাবিক। এই সময়ে যে কোনো সম্ভাবনা পরিস্থিতি থেকে আসে, তো পরিস্থিতির দাবি এবং বামপন্থী রাজনীতি তো খুবই একটা পরিস্থিতি নিরপেক্ষ কোনো রাজনীতি তো নয়, পরিস্থিতির ডাকে মানুষের ডাকে সাড়া দেওয়া রাজনীতি। তো সেদিক থেকে আমার তো মনে হয় একটা পরিস্থিতির দাবি ছিল এবং সেটা সিপিএম নেতৃত্ব, বামফ্রন্টের অন্য দল তারা অনুভব করেছেন। আমাদের কথা যদি বলেন, আমরা তো সিপিএমকে অনেক সময় সমর্থন দিয়েছি, এমনকি 2021-এর নির্বাচনেও বামফ্রন্টের সেই সময়ে দখলে থাকা যে 24টা আসন ছিল, সেই 24টা আসনে আমরা ওদেরই সমর্থন দিয়েছিলাম। আমার মনে আছে আমি নিজেই কামারহাটিতে সায়নদ্বীপের জন্য নির্বাচনী সভায় গিয়েছিলাম। ফলে এর মধ্যে নতুনত্ব এটুকুই যে এই প্রথম সিপিএম রেসিপ্রোকেট করলো, এটাই নতুনত্ব। এবং আমার মনে হয় সেটা খুব একটা সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে যেটা এটাকে সম্ভব করে তুলেছে সেটা নির্দিষ্টভাবে বলতে গেলে আরজি করের এই বড় আন্দোলনটা। আচ্ছা, আরজি করের এই তরুণী ডাক্তারের হত্যা, ধর্ষণ, এটাকে ঘিরে পশ্চিমবাংলায় যে, আমি তো এটাকে একটা গণজাগরণ বলি, অভূতপূর্ব, বাংলার জন্য অভূতপূর্ব, গোটা দেশের জন্য একটা অদ্ভুত উদাহরণ। ফলে এখন আমার মনে হয় এই যে এবারে উপনির্বাচনটা হচ্ছে, উপনির্বাচনে তো নিজস্ব কারণ আছে, কেউ বিধায়ক ছিলেন, সাংসদ হয়ে গেছেন, সিট খালি হয়েছে, সেজন্য হচ্ছে। কিন্তু এমন সময়ে হচ্ছে যে সেটা মানুষকে একটা সুযোগ দিচ্ছে এই আন্দোলন চলাকালীন নির্বাচনেও সেই আন্দোলনের একটা প্রতিফলন ঘটানোর। তো আমরা তো সেভাবেই দেখছি এবং সেই জন্য আমার মনে হয় প্রথমত আন্দোলনটার যে বিরাট সম্ভাবনা, কারণ এই আন্দোলনটা একই সাথে এটা মহিলাদের আন্দোলন, একটা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, যে কোনো কাজের জায়গায় মহিলাদের নিরাপত্তার আন্দোলন, এটা ডাক্তারদের আন্দোলন, যে আন্দোলনটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে, রোগীদেরও আন্দোলন। আবার এই আন্দোলনটা সব মিলিয়ে আমার মনে হয় এটা গণতন্ত্রের এমন একটা আন্দোলন যে অনেক সময় গণতন্ত্রে যেটা হয়, শাসক দল, সরকার তারা ভুলে যায় যে গণতন্ত্রটা 5 বছরের একটা নির্বাচনের ব্যাপার নয়, গণতন্ত্রটা প্রতিদিনের ব্যাপার। তো তাহলে একটা সরকার যখন জনগণকে একেবারে পরোয়া করে না, যে জনগণ কি বলছে না ভাবছে তাতে কিছু আসে যায় না, সরকার যেটা মনে করছে, নেতারা যেটা মনে করছে সেটাই সব শেষ কথা, সেই সময়ে সেই শাসকের চোখে চোখ রেখে কী করে কথা বলতে হয়, সে কী করে সেই শাসকের কাছে প্রশ্ন তুলতে হয় এবং জবাব নিতে হয়, হিসেব নিতে হয়, এটা তো আন্দোলনটা দেখিয়েছে। ফলে আন্দোলনের যে বিরাট বড় সম্ভাবনা, আমার মনে হয় সম্ভাবনাটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পশ্চিমবাংলায় বামপন্থীদের একটা জীবন্ত বড় ঐক্য। কিন্তু আমি যে জায়গাটা বুঝতে পারলাম না সেটা হচ্ছে এই আন্দোলনটা একেবারেই অভূতপূর্ব। আপনি যেরকম বললেন, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এই ধরনের আন্দোলন খুব যে বেশি একটা দেখা গিয়েছে তা নয়, এই রাজ্যে তো নয়। কিন্তু এই আন্দোলনটা আপনাদের দুটি দলকে, বা আমি যদি বলি বামফ্রন্টকে, আপনাদের প্রার্থীকে সমর্থন করার জন্য কিভাবে, মানে এই গোটা ব্যাপারটা কিভাবে দানা বাঁধলো যদি একটু বলেন। এই আন্দোলনের সঙ্গে এই ব্যাপারটা সরাসরি সম্পর্কটা কিভাবে তৈরি হলো? সরাসরি আন্দোলনটা তো গত 3 মাস ধরে এমনভাবে চলছে, তো আমার মনে হয় পশ্চিমবাংলার যে কোনো প্রশ্নই এখন এই আন্দোলনের সাথে যুক্ত, কারণ এটা পুরো রাজ্যে এরকম আন্দোলন তো কখনো হয়নি। কিন্তু এই আন্দোলনের মুখ বলতে যে সমস্ত ডাক্তারবাবুদের আমরা দেখছি, তারা বারংবার বলছে এটাকে রাজনীতি নিরপেক্ষ। না, রাজনীতি, দলীয় রাজনীতি নিরপেক্ষ, দলীয় রাজনীতি নিরপেক্ষ। কিন্তু আমার মনে হয় এই আন্দোলন দলীয় রাজনীতি, না, দলীয় রাজনীতি বলে আমি বলছি না। এই আন্দোলনটা রাজনীতির একটা নতুন ভাষা, একটা নতুন এজেন্ডা গড়ে দিয়েছে।
যেমন আন্দোলনটা এই প্রশ্নটা সামনে নিয়ে এসছে, যেখান থেকে মেয়েরা ডাক দিয়েছে রাত দখল করো, যে এই যে একটা মহিলাদের অধিকার এবং সেই অধিকারের দাবিতে এইভাবে সোচ্চার হয়ে ওঠা, এইটাকে কেন্দ্র আগামী দিনের বামপন্থী রাজনীতি বলে শুধু আমি বলছি না, ভারতবর্ষের যে কোনো বামের বাইরেও যদি কোনো গণতান্ত্রিক রাজনীতি থাকে, সেই রাজনীতির এটা কেন্দ্রীয় বিষয়। সেই রাজনীতিকে এইভাবেই সাড়া দিতে হবে। এখন একইভাবে যে ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলনটা হচ্ছে, আপনি ধরে নিই এই আন্দোলনটা যদি গড়ে না উঠতো, তাহলে সন্দীপ ঘোষ এখন ন্যাশনাল মেডিকেল কলেজের উনি প্রিন্সিপাল হয়ে থাকতেন। তাহলে যেটুকু যা কিছু হয়েছে, পুলিশ কমিশনার এখান থেকে সরেছে, যা যা হয়েছে কিছুই হতো না। তাহলে এটা এমন একটা আন্দোলনটা অনেকটা প্রাণিত করেছে এই সমঝোতাটাকে। অবশ্যই আমার মনে হয় আন্দোলনটা স্পিরিটটা বা একটা আমার মনে হয় একটা তাগিদ তৈরি করেছে। দ্বিতীয় যে জায়গাটা হয়েছে সেটা আমার মনে হয় খানিকটা মিড টার্ম, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় যে রাজনৈতিক শক্তির ভারসাম্য, এই ভারসাম্যে আমরা দেখছি যে বিজেপি বিরাটভাবে উঠে এসছে, এবং বিজেপির উঠে আসাটা মূলত বামপন্থীদের দুর্বলতার সুযোগে, বামপন্থীদের দুর্বলতার সুযোগ নিয়ে বিজেপি উঠে এসছে। এই আপনি যখন এই বামপন্থী কথাটা শব্দটা বলছেন, আমি নিজেকেও ইনক্লুড করছি, এবং অবশ্যই আমরা পশ্চিমবাংলায় কোনোদিনই নির্বাচনের নিরিখে দেখতে গেলে আমাদের খুব উল্লেখযোগ্য কোনোদিনই উপস্থিতি থাকেনি। এ রাজ্যে উল্লেখযোগ্য উপস্থিতি থেকেছে সিপিএমের, বামফ্রন্টের অন্য দলের, এবং যেটা শুধু এ রাজ্যের জন্য নয়, ওটা ভারতবর্ষের জন্য বিরাট ব্যাপার। 34 বছর ক্ষমতায় থাকা, এটা একটা রেকর্ড, তো আমার মনে হয় এই যে ভারসাম্যটা পাল্টে গেছে, তো সেখানে এই ভারসাম্যকে যদি বদলাতে হয়, তাহলে বামপন্থীদের আবার উঠে আসতে হবে। একটা বামপন্থীদের যে শক্তি ক্ষয় হয়েছে, সেখানে আবার একটা শক্তি বৃদ্ধি, একটা পুনর্জাগরণ দরকার, এবং সেই পুনর্জাগরণটা একটা বৃহত্তর বামপন্থী ঐক্য, একটা সংগ্রামী বামপন্থী ঐক্য ছাড়া সম্ভব নয়। এটা আমরা দীর্ঘদিন ধরে মনে করি। এটা আমি দেখেছি যে পশ্চিমবাংলার ব্যাপক বাম কর্মী বাহিনী, বাম মনস্ক মানুষ যারা কোনো দলের সাথে যুক্ত না, তারা সকলে এটা ফিল করেন, এবং সেই জন্য সকলেই আমাকে অনেকেই বলেছে না অনেক দিন ধরে যে এই ঐক্যটা কেন হচ্ছে না, কেন হতে পারছে না, যেটা মিছিলে মিটিংয়ে যে ঐক্যটা হয়, নির্বাচনের সময় সেই ঐক্যটা কেন থাকে না। এইখানেই আমার প্রশ্ন, এই যে আপনি বারবার বলছেন যে এই যে বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যতটা উঠে এসছে, তার একটা অন্যতম দায় হচ্ছে গিয়ে বামপন্থী রাজনীতির ব্যর্থতা, এবং আপনি সেখানে আমি ব্যর্থতা বলবো না, আমি দুর্বলতা আপনি সেখানে আমি প্রশ্ন করাতে বলেছেন, আপনি আপনার নিজের দলকেও তার মধ্যেই রাখছেন। কিন্তু আপনি সে কথা বললেও এটা বোঝা যায় যে পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতির স্পেসে যতটা সিপিআইএম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে, ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো আপনাদের নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে ছিল না। ফলে যখন বিগত বেশ কয়েক বছরে, 10 বছরের বেশি সময়ে রাজ্যে এবং দেশে যতগুলো ভোট হয়েছে পশ্চিমবঙ্গের নিরিখে, তাতে যখন ধারাবাহিকভাবে সিপিআইএমকে তথা বামফ্রন্টকে মানুষ রিজেক্ট করেছে, বারে বারে অর্ধচন্দ্র দিয়েছে, সে সময়ে দাঁড়িয়ে আপনার দল যে এই মুহূর্তে বিহারে একটা উল্লেখজনক সাফল্য লাভ করেছে, আপনাদের এই মুহূর্তে ভারতবর্ষের সংসদেও উপস্থিতি রয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আপনার দলের মানে আমি বলবো যে অ্যাসপিরেশনের জায়গা থেকে দেখেন, সেই বাম স্পেস, সেই ভ্যাকিউম যেটা সিপিএম পুনর্দখল করতে পারছে না, বরং রিজেক্টেড হচ্ছে, আপনাদের সেই জায়গাটা পরিপূরক হিসেবে এগিয়ে এসে এককভাবে দখল করার সম্ভাবনা কি পশ্চিমবঙ্গে অনেক বেশি ছিল না? বলছি যে এটাই হচ্ছে যে এককভাবে করা, আমি যদি বলি পশ্চিমবাংলা ছেড়ে দিই, আজকে ভারতবর্ষে একটা ইন্ডিয়া জোট গড়ে উঠেছে। আজকে এককভাবে কোনো পার্টির পক্ষেই আজকে যে রাজনৈতিক সংকটটা তৈরি হয়েছে, অনেক বড় জায়গা না, পশ্চিমবাংলাটা বড় জায়গা, বামপন্থী বেস রয়েছে, পশ্চিমবাংলা বামপন্থী, সেই বামপন্থী বেসটাই তো দুর্বল হয়েছে। সেই বামপন্থী বেসটা দুর্বল হয়েছে বলেই সেখানে আমার মনে হয় যে সমস্ত বামপন্থীদের ঐক্যবদ্ধভাবে সবাইকে হাত মেলাতে হবে, সবাইকে হাত মিলিয়ে আবার সেই বামপন্থার মধ্যে শক্তি বৃদ্ধিটা ঘটাতে হবে। তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার জন্যও, গোটা ভারতবর্ষের জন্য পরিস্থিতিটা অভূতপূর্ব। এই বিজেপির যে সংবিধানের ওপরে, গণতন্ত্রের ওপরে যে আক্রমণ বিজেপি আজকে আপনি দেখুন, নির্বাচন হচ্ছে, হেমন্ত বিশ্ব শর্মা কী ভাষায় কথা বলছেন ঝাড়খণ্ডে, মিঠুন চক্রবর্তী একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দাদা সাহেব ফালকে পুরস্কার পান, কি ভাষায় কথা বলছে, পশ্চিমবঙ্গে এসেও সেই ধরনের বক্তৃতা করেছে, সেই বলছি পশ্চিমবাংলা গিরিরাজ সিং কি ভাষায় কথা বলছে। তাহলে আজকে ভারতবর্ষে এই ঘৃণা, মার কাট, এই যে একটা পুরো মুসলিম সম্প্রদায়, তাকে নিশ্চিহ্ন করে দিতে হবে ভারতবর্ষের মাটি থেকে, এই রকম একটা রাজনীতির ভাষা যেখানে গড়ে উঠছে, এত অভূতপূর্ব একটা চ্যালেঞ্জ।
তো সেটার মোকাবিলা করতে ইন্ডিয়া জোট বানাতে হয়েছে। সেই একই চ্যালেঞ্জের তো প্রতিফলনটা পশ্চিমবাংলায় হচ্ছে। বলে আমরা যেখান থেকে 2021-এ বলেছিলাম যে পশ্চিমবাংলা যেন আসাম বা ত্রিপুরা না হয়ে যায়, আবার এবারে লোকসভা নির্বাচনের পরে আমাদের এটাই আমরা ভেবেছি যে পশ্চিমবাংলা যেন উড়িষ্যা না হয়ে যায়, পশ্চিমবাংলা যেন উড়িষ্যা না হয়ে যায়। নবীন পটনায়ক আছেন, হঠাৎ নবীন পটনায়ক নেই, সেখানে বিজেপি চলে এলো। তো তৃণমূল কংগ্রেস আছে, মমতা ব্যানার্জি আছেন, হঠাৎ করে সেখানে বিজেপি চলে এলো। তাহলে পশ্চিমবাংলাতেও আমার মনে হয় পশ্চিমবাংলা যদি রাজনৈতিক ভারসাম্যটাকে পাল্টাতে হয়, তাহলে কোনো টেম্পোরারি জোড়াতালি দিয়ে সেটা হবে না। তার জন্য যে একটা সলিড দৃঢ় একটা রাজনীতি চাই, সেটা বামপন্থীদের। এবং সেখানে বামপন্থীদের পারস্পরিক যা আছে, আমি সেটা এখন হিসেবে যাব না, কার কোনটা দুর্বলতা থেকেছে, কোন কারণে কি হয়েছে, কারণ রাজনীতিটা তো অতীতে আটকে থাকে না, রাজনীতি বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। তো আমার মনে হয় পশ্চিমবাংলায় সবাইকে মিলে এই সংকট থেকে, বামপন্থীদের এই দুর্বলতার জায়গা থেকে তাদেরকে আবার তুলে আনতে হবে। আমার মনে হয় নির্বাচনটা অবশ্যই একটা খুব সীমিত পরিসর, এটা একটা উপনির্বাচন, ফলে এটা একটা প্রাথমিক পদক্ষেপ বলতে পারি। সবাই যেটা এটার মধ্যে একটা সম্ভাবনা দেখছেন, পরবর্তী প্রশ্ন একটা সম্ভাবনা অনেকেই দেখছেন, যেটা আগামী দিনে আমিও দেখছি। অবশ্যই মনে করি এই আপনারা একসঙ্গে, আমি শুধু নির্বাচন বলেই বলছি। আমি যেটা বললাম, আমার কাছে নির্বাচনের থেকেও বড় প্রশ্ন পশ্চিমবাংলার রাজনীতির ভারসাম্যটা পাল্টাক। পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে বিজেপির যে দাপট, এই বিজেপির দাপটটা বাইনারিটা তো, এবং সেই বাইনারিটা অ্যাকচুয়ালি সেটার জন্য তৃণমূল লাভবান হয়, সেই বাইনারিটার জন্য তৃণমূল লাভবান হয়। আমি সেটা সিপিএমের বন্ধুদেরও বারবারই বলি যে বিজেপি আছে বলেই আজকে বিজেপির এই দাপট এবং বামপন্থীদের দুর্বলতার ফলে কিন্তু তৃণমূল একটা এক্সট্রা অনেক ভোট পায়। যে অনেক মানুষ যারা তৃণমূলের মোটেই সমর্থক না, তারা বীতশ্রদ্ধ, পশ্চিমবাংলায় তৃণমূলের ঔদ্ধত্য, এখানকার দুর্নীতি, অপশাসন, তাতে বীতশ্রদ্ধ হয়েও জাস্ট বিজেপিকে আটকানোর জন্যে এবং বামপন্থীদের দুর্বলতার কারণে বামপন্থীদের এক্ষুনি ভরসা করতে পারছে না, তৃণমূলকে ভোট দিচ্ছেন। সেই কারণে মনে হয় যে বিজেপির বিকল্প হিসেবে বামপন্থীদের দ্রুত উঠে আসা, এটা পশ্চিমবাংলায় অত্যন্ত জরুরি। তো আমার মনে হয় এটা একটা সম্ভাবনা তৈরি হলো। এবার দেখা যাক, আমরা আশা করি যে রাজনীতি তো সবাই বলে সম্ভাবনার শিল্প, আর কমিউনিস্টরা আমরা বলি যে আমরা বর্তমানের মধ্যে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করি। তো ভবিষ্যতে যাতে এই সম্ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সবাই মিলে সিরিয়াসলি ভাববো। এই যে বামপন্থীদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্বলতার কথা আপনি বেশ কয়েকবার উল্লেখ করলেন, এই দুর্বলতাটা মূলত কি দুর্বলতা এবং কি কারণে এই দুর্বলতা, এটা যদি একটু ব্যাখ্যা করেন। না, ব্যাখ্যা তো খুব দরকার নেই, সবাই সাধারণভাবে নির্বাচন দিয়ে বোঝে, ভোট দিয়ে বোঝে। আজকে একজন এমএলএ নেই, ভোটটা তো একটা চূড়ান্ত ফলাফল। আমি বলছি তার পিছনের কারণটা কি? তার পেছনের নিশ্চয়ই কারণ আছে, অনেক কারণ আছে। 34 বছর একটা সরকার থেকেছে, সে সরকারের নিশ্চয়ই অনেক দায় আছে। সেই ব্যাগেজ আপনাদের ঘাড়েও চলে আসবে? না, ব্যাগেজের প্রশ্ন নেই। ব্যাগেজ তো আমরা তাহলে ইন্ডিয়া জোটে গেলাম কি করে? পশ্চিম বিহারে তো একই কথা, লোকে বলবে লালু যাদবের ব্যাগেজ আপনাদের ওপরে। কিন্তু আমরা তো দেখছি মানুষ তো আটকে থাকে না, মানুষ কোনো ব্যাগেজ নিয়ে চলে না, মানুষের কোনো ব্যাগেজ নেই। মানুষ আজকে বর্তমানের উপর দাঁড়িয়ে, পরিস্থিতিতে দাঁড়িয়ে কে কীভাবে লড়ছে সেটা দেখে, সেখান থেকে বাধ্য হয়ে ভোটটা দেয়, সবাইকে দেয়। এবং বিহারে আমরা দেখেছি কোনো ব্যাগেজের প্রশ্ন নেই। আমাদের অনেকেই বলেছিলেন যে আপনারা আরজেডির মতো দলের সাথে হাত মিলিয়ে লড়বেন। একই কথা কেউ বলতে পারে কংগ্রেসের মতো দলের সাথে হাত মিলিয়ে লড়বেন। আমি নিজেই আপনাকে ইন্ডিয়া অ্যালায়েন্স ফর্ম করার পরে একটা সাক্ষাৎকার করেছিলাম, আপনাকে বলেছিলাম যে ইন্ডিয়া অ্যালায়েন্সে পরস্পর বিরোধী মতাদর্শের এতগুলো দল নিয়ে কি করে চলা যাবে। তো আমার একটাই মনে হয় যে গোটা ভারতবর্ষটা হচ্ছে, দেখুন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষ মানেটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। গণতন্ত্রকেও যদি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে বাঁচাতে হয়, তার মধ্যে সেখানে একটা বৈচিত্র্য থাকবে। রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রেও একটা খুব লম্বা স্পেকট্রাম থাকবে। একটার বিরুদ্ধে লড়তে হবে যেটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী, আমি তো মনে করি মানবতা বিরোধী একটা মতাদর্শ, যেটা জাঁকিয়ে বসে আছে, রাষ্ট্র ক্ষমতায় আছে এবং ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা আন্দোলনে যত রকমের মতাদর্শের লোক ছিল, গান্ধীবাদীরা ছিলেন, সুভাষবাদীরা ছিলেন, আম্বেদকরবাদীরা ছিলেন, আমরা কমিউনিস্টরা ছিলাম, সমাজবাদীরা ছিলেন, এই সমস্ত মতাদর্শকে আজকে মিলিতভাবে ইন্ডিয়া জোটে আসতে হয়েছে। একইভাবে আমার মনে হয় পশ্চিমবাংলায় বামপন্থার যত শেড আছে, যত শেড আছে, যত ধারা আছে, সবাইকে মিলিত হতে হবে। আপনি কি সিপিআইএম মাওবাদীদের কথা এক্ষেত্রে উল্লেখ করছেন? না, মাওবাদীদের কথা আমি এই জন্য উল্লেখ করছি না, কারণ মাওবাদীরা একটা নির্দিষ্ট ধারায় আছে, যেটা সাধারণভাবে নির্বাচনের মধ্যে নেই, গণ আন্দোলনে নেই। নির্বাচন তো বাদ দিন, গণ আন্দোলনে নেই। তো
তো ফলে সেটা তো আমি নেপালে আমরা দেখেছি যে মাওবাদীরা একসময় তারা মনে করেছেন সরকারে গিয়েছে, তারপরে তারা যখন মনে করেছেন নির্বাচন লড়তে হবে লড়েছেন। তো সেজন্য মাওবাদীরাই ঠিক করবেন তারা কিভাবে করতে চান না করতে চান, আমরা সেটা তাদেরকে পরামর্শ দেওয়াটা আমাদের কাজ নয়। যদি এই মুহূর্তে দেখি আপনাদের এই নির্বাচনী সমঝোতা হয়ে যাওয়ার মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র উল্লেখযোগ্য বামপন্থী দল বোধহয় এসইউসিআই যারা এইটার থেকে বাইরে রয়েছেন নাকি? উল্লেখযোগ্য নয় আমি ঠিকভাবে ভাগটা করছি না এই মুহূর্তে। এখানে পরিসরটা তো খুব সীমিত, 6টা সিটে উপনির্বাচন হচ্ছে। আমার ঠিক জানা নেই এসইউসির সাথে সিপিএমের কোনো কথাবার্তা হয়েছে কিনা নির্বাচন নিয়ে, তারাও উপনির্বাচনে আদৌ লড়তে আগ্রহী কিনা, উপনির্বাচন তারা লড়েন কিনা, এগুলো আমার জানা নেই। তো ফলে এই সীমিত পরিসরে আমার যেটা মনে হয়েছে, আমরা নৈহাটি দীর্ঘদিন ধরেই আমরা লড়ি, সাধারণভাবে লড়ে থাকি। এবং নৈহাটির আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে দুটো দিক। একটা হচ্ছে এই যে আরজি করের যে বড় আন্দোলনটা, নৈহাটি কিন্তু কলকাতার সাথে পাল্লা দিয়ে সমান তালে এই লড়াইতে নৈহাটি কিন্তু একদম সেখানে সাড়া দিয়েছে। সাংস্কৃতিক ফ্রন্ট, সেখানকার নাগরিক সমাজ, সেটা কি শুধু নৈহাটি, এরকম এই যে নির্বাচন হচ্ছে এবং সেখানে নৈহাটি এমন জায়গা যেখানে আমি দেখলাম যে প্রাক্তনীরা মিছিল করছে, সেই মিছিলের উপরে হামলা হলো। সে নৈহাটি হামলাও দেখেছে, নৈহাটি সে হামলাকেও রুখেছে এবং নিগৃহীতার জেলাতেই পড়ে, তাই না? কাছাকাছি, সোদপুর থেকে কাছেই, দূরে নয়। তো সেই জন্য আমি বলছি যে নৈহাটির একটা নির্দিষ্ট গুরুত্ব আছে। নৈহাটি বড় শিল্পাঞ্চল, এক সময়কার শ্রমিক আন্দোলনের, এখনও সেখানে বন্ধ শিল্প খোলার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। অথচ বিপদটা এমন যে পশ্চিমবাংলা যেখানে হিন্দিভাষী, বাংলাভাষী, সমস্ত ভাষাভাষী মানুষ একসাথে মিলে শ্রমিক শ্রেণীর এত বড় ঐক্য, পশ্চিমবাংলা তেভাগার জায়গা, পশ্চিমবাংলা শ্রমিক আন্দোলনের জায়গা, সেইখানে সেই শ্রমিকের ঐক্য সেটাকে ভাষা দিয়ে, ধর্ম দিয়ে বিভক্ত করার চক্রান্ত চলছে। এবং উত্তর 24 পরগনা, হুগলির মতো জেলাগুলো, গঙ্গার দুটো ধার ধরে এই যে এলাকাগুলো, সেগুলো যেখানে জুট মিলের এলাকা, যেটা শ্রমিক ঐক্য থাকলে তবেই জুট মিল খুলবে, তবেই জুটের অধিকার পাবে। আর সেই শ্রমিক এলাকায় যদি দাঙ্গা হয় তাহলে সে আর শ্রমিকের অধিকার কোনোদিন সে পাবে না। তাহলে এই যে একটা বিপন্নতার মধ্যে শ্রমিক শ্রেণী আছে, সেখানে সেই শ্রমিকের শ্রেণী ঐক্য গড়ে তোলা, এটাও কিন্তু খুব বড় আমাদের কাছে প্রশ্ন। এই আসনটা কি আপনারাই পছন্দ করেছিলেন যে এই আসনে? আমরা আগেই বলেছি যে আমরা এই আসনে লড়তে চাই, আমরা এটার জন্য আমাদের কমরেডরা, আমি বলবো, খুব বিচক্ষণতা দেখিয়েছিলেন। আমাদের কমরেড এটার জন্য প্রস্তুত ছিলেন যে যদি কোনো দলই না লড়ে, যেটা আপনি বললেন যে আন্দোলনটা যেহেতু নাগরিক সমাজের আন্দোলন, কোনো নাগরিক প্রতিনিধি যদি আমরা আন্দোলনে কেউ প্রার্থী হতে চান, যেখানে আমরা সবাই মিলে তাকে সমর্থন দিলাম, কিন্তু সেটা ঠিক হয়ে ওঠেনি। এবং সেক্ষেত্রে আমরা বলেছি তাহলে আমরা লড়বো। এবং সেখানে আমি দেখেছি, ভালো লেগেছে যে সিপিএম বা বামফ্রন্টের নেতৃত্ব তারা এটাকে, আমি এই জায়গাটা নিয়ে এতক্ষণ তো এই নির্বাচনী সমঝোতার তাত্ত্বিক দিকটা নিয়ে আপনার থেকে অনেকটা জানলাম। এবার একটু অপেক্ষাকৃত লঘু বিষয়ে প্রশ্ন করবো। এটা খুব বিখ্যাত গান কে প্রথম কাছে এসেছি, আপনারা তো এর আগেই বহুবার, আপনি যেরকম বললেন যে সায়নদীপের জন্য প্রচারে গিয়েছেন, কিন্তু এবারে আপনার কথা অনুযায়ী, এবং সেটাই ঠিক, প্রথম সিপিআইএম আপনাদের প্রার্থীকে বা বামফ্রন্ট আপনাদের প্রার্থীকে সমর্থন করলো। এই গোটা বিষয়টা মানে আপনারাই কি প্রথম উত্থাপিত করেছিলেন? অবশ্যই বিভিন্ন দলগুলোর মধ্যে কথাবার্তা হয়, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের জেলা স্তরেও রাজ্য স্তরেও কথা হয়েছে যে উপনির্বাচন আসছে, পশ্চিমবাংলার উপনির্বাচনটা, বা উপনির্বাচন পশ্চিমবাংলা বলে নয়, গোটা ভারতবর্ষে বড় আকারে উপনির্বাচন হচ্ছে। 9টা সিটে উত্তরপ্রদেশে হচ্ছে, বিহারে 4টে সিটে হচ্ছে, 5টা সিটে আসামে হচ্ছে, পাশেই ঝাড়খণ্ডে নির্বাচন হচ্ছে। তো এমন একটা পরিস্থিতিতে উপনির্বাচনটা হচ্ছে যখন সেটা একটা নিছক একটা উপনির্বাচন নয়, যার একটা বড় রাজনৈতিক তাৎপর্য তৈরি হচ্ছে। তো এরকম একটা সময়, এবং তার সাথে এই চলমান আন্দোলনের যে এই যে আপনাদের এই সমঝোতাটা, এই সমঝোতার সময় আর একটা সমালোচনা বা আর একটা বিষয়ও খুব আলোচিত হচ্ছে যে সিপিআইএম এর লিবারেশন ইন, কংগ্রেস আউট। এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবারে যে বাংলাদেশ? আমি এটা তো ওরাই বলতে পারবে, মানে কংগ্রেসের সাথে যেহেতু আপনারা জাতীয় স্তরে একটা ইন্ডিয়া অ্যালায়েন্স সকলেই রয়েছেন, আপনি এগুলো সমস্ত দল আলাদা আলাদা করে রাজ্যে রাজ্যে আলাদা। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, আসামে বেহালিতে একটা বাই ইলেকশন হচ্ছে। আপনি দেখবেন বিধানসভা যখন নির্বাচন হয়েছিল তখন বেহালি সিটে কংগ্রেস আমাদের সমর্থন দিয়েছিল, আমাদের প্রার্থী ছিলেন সেখানে বিরোধী জোটের প্রতিনিধি প্রার্থী। সেখানে এখন বাই ইলেকশন যখন হচ্ছে, আমি জানি না কংগ্রেসের সেখানে কী ক্যালকুলেশন, তারা হঠাৎ বিজেপি থেকে একজন প্রার্থীকে ভাঙিয়ে এনে তারা সেই প্রার্থীকে দাঁড় করিয়ে দিলেন সেখানে। বাকি সমস্ত বিরোধী দল আমাদের পক্ষে,
কংগ্রেস আলাদা করে লড়ছে। উত্তরপ্রদেশে আবার দেখলাম সেখানে কংগ্রেস একটাও লড়ছে না, সবকটা সিটি সমাজবাদী পার্টি লড়ছে। ফলে এটা আমার মনে হয় ওইটা যেটা বললাম বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রাজ্যে রাজ্যে আলাদা পরিস্থিতি আছে, তো রাজ্যে রাজ্যে হয়তো আলাদা রকমের কিছু ব্যাপার আছে, আলাদা আলাদা দল আছে, তাদের নিজস্ব বিবেচনা বোধ আছে, তাদের নিজস্ব হিসেব আছে। তো সেই জন্য আমি সেটার মধ্যে যাচ্ছি না। যেটা হয়েছে আমার মনে হয় এটা উপনির্বাচন হিসেবেও তাৎপর্যপূর্ণ, এবং অনেকেই যেটার মধ্যে আশা দেখছেন যে একটা যদি ভবিষ্যতের সম্ভাবনার হয়তো একটা কোনো দেখা যাচ্ছে, একটা ভ্রূণ আকারে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, যদিও এগেইন সম্ভাবনাটা কি এরকম হতে পারে, মানে আমি জাস্ট আপনার ভাবনাটা বা আপনার কি মনে হয় জানতে চাইছি, যে এটা শুধুই 2026-এ আর একটা বৃহত্তর নির্বাচনী সমঝোতা হবে, নাকি এরকমও সম্ভাবনা থাকতে পারে যে লিবারেশন একদিন বামফ্রন্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে? না, আমি যেটা বলেছি যে বামফ্রন্টের এখন অনেকে, আমি জানি না ওই লেভেলটাকে নিয়ে এত কথা কেন কথা হয়, তার কারণ 3.5 দশকে এই লেভেলটা নিয়ে সরকার চলেছে। ঠিক আছে। এগুলো তো যখন ঐক্য যখন গড়ে ওঠে, ঐক্যের পরিসর, ঐক্যের পরিস্থিতি, ঐক্যের পরিপ্রেক্ষিত, সেখান থেকে ঐক্যের নামও ঠিক হয়। কেন্দ্রে একটা সময় 2004 থেকে 2014 ইউপিএ সরকার ছিল। এবারে যে জোটটা হয়েছে এটা ইউপিএ নয়, ওটা ইন্ডিয়া জোট। কারণ ইউপিএ জোটের অনেক দল হয়তো এর মধ্যেও আছেন, আবার অনেক দল যারা ইউপিএতে ছিল, আমরা ইউপিএতে ছিলাম না, তাহলে একইভাবে আমরা বামফ্রন্টে ছিলাম না। তাহলে একটা যখন বৃহত্তর কোনো ঐক্য হবে তখন সেই বৃহত্তর ঐক্যের জন্য একটা নতুন নাম হতে পারে। এটার মধ্যে আমি বলবো কি বড়, এটা কোনো বড় প্রশ্ন নয়। ফলে এটা হচ্ছে যে পশ্চিমবাংলায় বৃহত্তর বামপন্থী ঐক্য দরকার। পশ্চিমবাংলায় একটা খুব সংগ্রামী, একটা খুবই একটা আমি বলবো গতিশীল একটা বামপন্থী রাজনৈতিক ঐক্য দরকার। তো এই সম্ভাবনাটা আমার কাছে অনেকেই বলেছেন যে বিহারে যদি এটা হতে পারে, বা 3টে কমিউনিস্ট পার্টি এই মুহূর্তে, বিশেষ করে হিন্দি বলয় সিপিআইএমএল যেভাবে উঠে আসছে, ছাত্র রাজনীতিতে আমরা একসাথে লড়ি। এই তো দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবারে আমি জানি না সেখানকার ভোট হয়েছে, কিন্তু ভোট গোনাটাকে আটকে দিয়েছে। সেখানে এসএফআই এবং আমাদের আইসার কমরেড একসাথে লড়েছেন। জেএনইউতে আমরা দীর্ঘদিন আলাদা লড়েছি, আবার একসাথে লড়েছি। তো বিভিন্ন জায়গায় দেশ জুড়ে কৃষক ফ্রন্টে, ছাত্র ফ্রন্টে, শ্রমিক ফ্রন্টে ঐক্যবদ্ধ লড়াই হতে পারে। তাহলে পশ্চিমবাংলায় তো অতীতে আটকে নেই, অনেক কিছু প্রশ্ন থাকবে। আমাদের নকশালবাড়ির আন্দোলন নিয়ে সিপিএমের কমরেড হয়তো অনেক বক্তব্য থাকবে। বামফ্রন্ট সরকার যেভাবে চলেছে, যেভাবে পড়ে গেছে, সেটা নিয়ে আমাদের হয়তো অনেক বক্তব্য থাকবে। আমার মনে হয় ঐক্য যখন গড়ে ওঠে, ঐক্যটা কিন্তু রিট্রোস্পেক্টিভ গড়ে ওঠে না, যে এখন ঐক্য গড়ে উঠলো মানে ঐক্যটাকে এবার 50 বছর পিছনে নিয়ে গিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যটা বর্তমানে গড়ে উঠেছে, ঐক্যটা আগামী দিনের ভবিষ্যতের মোকাবিলা করার জন্য ঐক্য গড়ে উঠবে। অতীত একটা রেফারেন্স পয়েন্ট, অতীত একটা ইতিহাস, সেখান থেকে মানুষ নিজের মতো করে শিক্ষা নেয়। দিবঙ্কর দা, আমি আমারই নেওয়া আপনার একটি সাক্ষাৎকার আমার ওয়েবসাইটেই প্রকাশিত হয়েছিল, এটা জুলাইয়ের 20 তারিখ 2023-এ। সেখানে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নটা ছিল অনেকটা এরকম যে, বিরাট হোমওয়ার্ক করে এসেছেন। না, আমি নিজেই করেছিলাম প্রশ্নটা। যে আমার প্রশ্নটা ছিল এরকম: বাংলায় বৃহত্তম বামপন্থী দল সিপিআইএম, অনেকেই বলছেন এই জোট মাঠঘাটের সিপিআইএম কর্মীরা মেনে নিতে পারছেন না। অনেকেই বলছেন এলিট ইয়েচুরি প্রান্তিক কর্মীদের এই ভাবাবেগ বুঝছেন না। এটাকে আপনি কিভাবে দেখছেন? বাংলার কমরেডদের জন্য কি বলবেন? আপনার উত্তর ছিল, আমি কোট করছি, অবশ্যই বাংলার মাঠঘাট দেখতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই আছে, থাকবে, কিন্তু এটাও বুঝতে হবে দেশ একটা বড় ব্যাপার, দেশের মাঠঘাটটাও তো বুঝতে হবে। তাই সেই প্রশ্নটাও থাকছে। বাংলার বামপন্থীদের কাছে এতে একটু অসুবিধে আছে, আমি বুঝি, কিন্তু জাতীয় স্তরের প্রশ্নটাও বুঝতে হবে। আমার প্রশ্ন একটাই, অবশেষে কি এই সমঝোতার মধ্যে দিয়ে এটা প্রতিফলিত হচ্ছে যে বাংলার সিপিএম কমরেডরা এই জায়গাটা বুঝতে পেরেছেন? আমি এখনই কে বুঝেছেন, হয়তো কেউ বলবেন যে সিপিআইএমএল কিছু বুঝেছে। তো এই আমি এই বোঝাবুঝির এখন আমার মনে হয় সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্নটা হচ্ছে এটা সবাই বুঝতে পারছেন যে আমি যেটা আগেও কথাটা বললাম, যে পশ্চিমবাংলায় ধরুন তৃণমূল 21-এও জিতেছে, 24-এও মোটামুটি আবার ভোট রেখেছে। আমি বারবারই এই কথাটা বলে আসছি যে তৃণমূলের যে শক্তি, সেই শক্তির মধ্যে একটা কিন্তু বড় অংশ হচ্ছে যেটা তৃণমূলের নয়, যেটা পশ্চিমবাংলার যে বামপন্থী বিবেক, যে গণতান্ত্রিক চেতনা, যে চেতনা চায় না যে চেতনা চায় না যে পশ্চিমবাংলাটা বিজেপির দখলে চলে যাক,
যে চেতনা চায় না যে পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ হয়ে যাক, গুজরাট হয়ে যাক, আসাম ত্রিপুরার মতো হয়ে যাক, সেই যে প্রগতিশীল বামপন্থী চেতনা, গণতান্ত্রিক চেতনা পশ্চিমবাংলায়, সেই চেতনার একটা বড় ফসল, একটা বড় ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস পেয়ে যায় বাই ডিফল্ট, কারণ তারা এই মুহূর্তে একটা ক্ষমতায় আছে, বড় দল, এবং বামপন্থীরা তুলনামূলকভাবে আজকে অতীতের তুলনায় দেখতে গেলে অনেক দুর্বল। ফলে বামপন্থীদের দুর্বলতাটা কাটিয়ে ওঠা, এবং সেই দুর্বলতা যদি কাটিয়ে উঠতে হয়, তাহলে এই যে বিজেপি বিরোধিতার যে ভোটটা তৃণমূল পেয়ে যায়, তাহলে বামপন্থীদের সেই ভোটকে ঘরে আনতে হবে। বামপন্থী কর্মীরা বামপন্থী ভোটের যে অংশ তৃণমূলের বিজেপির দিকে চলে গেছে, হয়তো অনেকে তৃণমূলের দিকেও চলে গেছে, তাহলে যারা ঘর ছেড়ে বেরিয়ে গেছে তাদেরকে সবাইকে ঘরে ফেরাতে হবে, বামপন্থীদের সবাইকে। এই জায়গাটা যদি করতে হয়, তাহলে সেটার মধ্যে, সেই রাজনীতির মধ্যে একটা সামগ্রিকতা দরকার। কোনো সময়েই কোনো একপেশে রাজনীতি, একচোখো রাজনীতি কখনোই একটা, বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে, সেটা ফলপ্রসূ হতে পারে না। আমি এই প্রশ্নটারই একটা দ্বিতীয় ফোল্ড রয়েছে, সেটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনে বিহারে আপনাদের রাজনৈতিক সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছিলেন। তা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া অ্যালায়েন্সের দিক থেকে আপনাদের সঙ্গীও বটে। রাজ্যের উপনির্বাচন এবং পরবর্তীতে, আমি নয় উপনির্বাচনটা একটা সীমিত জায়গা, আপনি যেরকম বললেন, 26-এ যদি বৃহত্তরভাবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে লড়াই করেন বামফ্রন্টের সঙ্গে বা সিপিএম এর সঙ্গে, আমরা গতবারও করেছি, না করেছেন, আমরা 21-এও করেছি, আলাদা করে করেছি। ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরির পর সেটা কি আপনাদের কেন্দ্রীয় স্তরের বোঝাপড়ার ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে কোনো অন্তরায় হতে পারে বলে মনে হয়? আমি যেখানে বলছি, যে আমি এই জন্য উড়িষ্যার কথাটা বলেছি লোকসভা নির্বাচনের পরে, যে একটা জিনিস অনন্তকাল ধরে চলতে পারে না। তাহলে পশ্চিমবাংলায় যে বিজেপির বিপদ বাড়ছে, তো সেটার দায় তো শুধুমাত্র বামপন্থীদের নয়, তার বড় একটা দায় তো তৃণমূল কংগ্রেসের। তাহলে পশ্চিমবাংলায়, যেমন আমি বলেছিলাম, ধরুন আপনি দেখুন এই আরজি করের মতো ঘটনা ঘটলো, তাহলে আজকে যদি একটা সরকার যদি জনগণের কথা শুনে চলতো, তাহলে তো আমার মনে হয় প্রথম দিন থেকেই এই যে আন্দোলনটা ওরা করছে, তারা করছে, ওরা এই যে করে, এর মধ্যে বাংলাদেশের ভূত দেখা হচ্ছে, এই সমস্ত করে এই আন্দোলনটাকে একটা প্রতিপক্ষ বানিয়ে দেওয়া। আমি তখনও বলেছি, আমার সাথে তৃণমূলের যারাই কথা বলেছেন, মমতা ব্যানার্জিও কথা বলেছেন এই আন্দোলনের সময়, আমি পরিষ্কার বলেছি, আন্দোলনটা এটা একটা নাগরিক সমাজের আন্দোলন। এই আন্দোলন সরকারের কাছে দাবি জানাচ্ছে, সরকার দায়বদ্ধ। একটা আরজি করের মতো একটা মেডিকেল কলেজে একটি তরুণী ডাক্তার, সে নিজের কাজের জায়গায় তার ধর্ষণে হত্যা হয়ে গেল, সে যেন ন্যায় বিচার পায়, এবং সেখান থেকে যত প্রশ্ন উঠে আসছে তাদের সাথে, সেই ডাক্তারদের সাথে কথা বলা, সবার সাথে কথা বলা সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে। সরকার দায়বদ্ধ সেখানে। সরকার সেখানে যদি পুরোপুরি আন্দোলনের বিরুদ্ধে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো, দেখে নেবো, আন্দোলন ডাক্তারদের সাথে কথা বললেন তার আগে এই কথোপকথন আমার সঙ্গে জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে এখন সেটা যদি কোনো সরকার যদি না করে, কোনো সরকার যদি জনগণকেই চ্যালেঞ্জ দিয়ে বসে, জনগণকে যদি কোনো সরকার চ্যালেঞ্জ দিয়ে বসে, সরকার সেই চ্যালেঞ্জটা দিয়ে বসেছিল অবশ্যই, এবং এখনও দিয়ে আছে। বড় যেটা মোদি মনে করেছিলেন যে কতদিন আর আন্দোলন চলবে, একটা সময় পরে আন্দোলন ক্লান্তিতে, অবসাদে, কৃষক আন্দোলনের কথা, কোনো আন্দোলনই আজকের যুগে কিন্তু ভারতবর্ষে আন্দোলনগুলো গড়ে উঠছে, সে আন্দোলনে একটা বড় শিক্ষা আছে। কোনো আন্দোলনে ক্লান্তি নেই, কোনো আন্দোলনে অবসাদ নেই, কোনো আন্দোলনে হতাশা নেই, দমন আছে, জেল আছে, সেখানে মানুষ অনেক মূল্য দিচ্ছে, কিন্তু তারা মাটি আঁকড়ে পড়ে থাকছে, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকছে। তো আমার মনে হয় পশ্চিমবাংলাতেও যেভাবে এই সরকারটা চলছে, এই যে অপশাসনটা চলছে, তাহলে এটা এখানে যে কোনো দিন উড়িষ্যা হয়ে যাবে তখন। তাহলে পশ্চিমবাংলায় যদি বামপন্থীরা দ্রুত উঠে আসতে না পারে, বামপন্থীদের শক্তিশালী বিকল্প না পারে, তাহলে পশ্চিমবাংলা একটা সময় পরে বিজেপি দখল করে নেবে। তো সেই জন্য আমার মনে হয় যে এটা, আমরা তো কাউকে কোনো লাইসেন্স দিয়ে দিইনি, কাউকে কোনো, আমরা সেই জন্য একটা, যেখানে আমরা বলেছিলাম যে বিজেপিকে একটিও ভোট নয়, তার পাশাপাশি একটা কথা আমি বলেছি, সে কথা কিন্তু অনেকে খেয়াল করেনি, তৃণমূলকে একটুও ছাড় নয়, সে সরকার ভোট পেয়ে এসছে, ভোট পেয়ে ক্ষমতায় আসা মানে কোনো লাইসেন্স দেওয়া না, জনগণ কোনো লাইসেন্স দেয়নি, যা খুশি করো, যেভাবে খুশি চালাও রাজ্যটা সঠিকভাবে চলুক, গণতন্ত্র অনুযায়ী চলুক, গণতান্ত্রিক পরিসর, গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ থাকুক, সংবিধানের রাস্তায় চলুক, মানুষের আন্দোলনের কথা শোনা হোক, মানুষের কথা শোনা হোক। এটা যদি না হয়, তাহলে তো স্বাভাবিকভাবেই সেখানে অন্য শক্তি আরও মাথাচাড়া দেবে,
ফলে আমার মনে হয় যে পশ্চিমবাংলার সমস্ত যারা বিজেপির বিপদ নিয়ে চিন্তিত তারাও ভাববেন, বুঝবেন যে এর মধ্যে সকলেরই দায়িত্ব আছে। সেই জন্য 26-এর কথা আমি এক্ষুনি বলবো না, আমি এক্ষুনি বলবো উপনির্বাচনের মধ্যে, এটা উপনির্বাচন, এটা মূল নির্বাচন নয়, এতে কোনো সরকার পাল্টাচ্ছে না। কিন্তু এটা যদি এই আন্দোলনে যে সম্ভাবনাটা উঠে এসেছে, লিটমাস টেস্ট হতে পারে, এই আন্দোলনে যে সম্ভাবনাটা উঠে এসছে, সেই সম্ভাবনাটার একটা প্রতিফলন যদি নির্বাচনে হতে পারে। আমি একটা কথা বলি যে এবারে এই যে দুর্গা পুজোর সময় অনেকেই ভেবেছিলেন যে পুজোর সময় বাঙালি এমন পুজোয় আনন্দ মেতে ওঠে, ভুলে যাবে। এবার কিন্তু পশ্চিমবাংলা দেখিয়েছে যে আমি আন্দোলন এবং পুজো একসাথে করতে পারি, উৎসব। বহু মানুষই বলেছে এবারের পুজো ঠিক যেন একটু ছন্দপতন হয়েছে, সেই রকম। বা বহু মানুষ এটাই বলেছেন যে আন্দোলনটা উৎসব, উৎসবটা আন্দোলন, আন্দোলন উৎসব একা হয়ে গেছে। আমি একইভাবে বলবো আন্দোলন এবং উৎসব যদি মিলে যেতে পারে তাহলে আন্দোলন এবং নির্বাচনও মিলে যাক। যাবো দেবজ্যোতি বাবুর কাছে। দেবজ্যোতি বাবু, প্রচারে বেরিয়ে কিরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো। রুখে দাঁড়ানোর আত্মপ্রত্যয় পাচ্ছেন? একটাই মুশকিল, আমার কথাটা আপনি শুনতে পাবেন, গলাটা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, না তবু আপনি বলুন, যতটুকু আপনার বলতে গেলে কষ্ট হবে না সেরকম। মোটামুটি গত কয়েকদিনে গ্রাম নই। গলা ভাঙার কারণ কি জোরে কথা বলা, বক্তৃতা দেওয়ার জন্য? না না, আচ্ছা, কালকে রাত্রি পর্যন্ত ঠিক ছিল, সকালে উঠে দেখি বসে গেছে। আচ্ছা। গ্রাম নৈহাটিতে গত 4 দিন ধরে ঘুরে, 4টে গ্রাম পঞ্চায়েত আছে, তো গত 5 দিন ধরে ঘুরে আমি যেটা দেখেছি, একটা ওয়েল অ্যাকসেপ্টেন্স আছে। আচ্ছা, মানুষের মধ্যে প্রবল ক্ষোভ। সেটা যে শুধু আরজিকর নিয়ে তা নয়। ধরুন কলকাতা থেকে এই নৈহাটি বিধানসভার মধ্যে 4টে গ্রামের ম্যাক্সিমাম, সব থেকে দূরে যে গ্রামটা পলাশী মাঝিপাড়া, তার দূরত্ব 37 কিলোমিটার। স্বাধীনতার 77 বছর পরেও সেখানকার রাস্তায় আলো নেই। তাহলে এই যে সেই গ্রামের যে মেয়েগুলো, তারা টিউশন পড়তে যায়, সারাদিন স্কুল করে, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা টিউশন পড়তে যায়, তাদের ফেরার সময় তারা রাস্তায়, তো স্বাভাবিক তাদের তো নিরাপত্তা বিঘ্নিত হয়। আমি অন্য কোনো রকমের কথা বলছি না, সিম্পলি হেঁটে আসতে আসতে গ্রামের রাস্তার যে অবস্থা, সেই রাস্তাতে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে এই অন্ধকারে। তাহলে মানুষ কেন চাইবে না? এটা গেল একটা। কিন্তু ওই ওই অনুন্নত এলাকার মেয়েরা তো আবার কন্যাশ্রীও পায়, লক্ষ্মীর ভাণ্ডারও পায়, সেটা ফ্যাক্টর হয়ে যাবে না তো? কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এটা ওরা এখন দেখুন, এখন মানুষ বোঝে, তারাও বোঝে যে ওটা তৃণমূল দলের ফান্ড থেকে টাকাটা যাচ্ছে না, ওটা যাচ্ছে সরকারি খাতা থেকে। এবং সরকারের যে টাকাটা, সেই টাকাটা সাধারণ মানুষের টাকা, অর্থাৎ তাদের থেকে নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে, এটা তারা খুব ভালো বোঝে। আচ্ছা, এটা ফ্যাক্টর না। তাদের একটা প্রবল বিক্ষোভ আছে যে গত পঞ্চায়েত নির্বাচনেও তারা যে ভোট দিয়েছিলেন সেই ভোটটা লুট হয়েছে। এই বিক্ষোভ থেকে তারা ভোট দেবে। তিলোত্তমার বিচার চেয়ে শিবদাসপুর অঞ্চলে বাচ্চা বাচ্চা মেয়েরা, ক্লাস 8, 9, 10, তারা মিছিল করেছে। এবং আমি চমৎকৃত যে আমরা এত বছর ধরে স্লোগান দিচ্ছি, আমাদের থেকে অনেক ভালোভাবে তারা স্লোগান দিচ্ছে, অনেক নূতনত্ব নিয়ে আসছে স্লোগানে। শুধু উই ওয়ান্ট জাস্টিস বলছে না, আরও অনেক কিছু বলছে। এটা খুব দারুণ লেগেছে আমার কাছে। তো শিবদাসপুর বলে নয়, গোটা নৈহাটি বিধানসভায়, বিশেষত আমি যে স্কুলের ছাত্র, গরিফা হাই স্কুল এবং আমার পাশেই পল্লী মঙ্গল স্কুল, এই দুটোর উপর তো ম্যাক্সিমাম আক্রমণটা হয়েছে। এই দুটো স্কুলের ছেলেমেয়েরা বেশি মার খেয়েছে এই আন্দোলনে অংশ নেওয়ায়। হ্যাঁ, এই যে হামলাটা হয়েছিল, এই দুটো স্কুলের প্রাক্তনীরা বেশি মার খেয়েছে। এমনকি নৈহাটির কয়েকটি মেয়ে যারা 14ই আগস্টের রাতে খুব ভালো ভূমিকা নিয়েছিল, 4 সেপ্টেম্বরে ক্যান্ডেল লাইট মার্চে খুব ভালো ভূমিকা নিয়েছিল, বেছে বেছে তাদের মারধর করা হয়েছে। আমি তো মনে করি যে আমরা যখন ওই রিক্লেম দ্য নাইটে আমরাও গিয়ে উপস্থিত হয়েছিলাম, এমন বহু মানুষ সেখানে এসেছিলেন যারা জীবনে কোনোদিন মিছিলে আসেনি। বহু ডাক্তার এসেছিলেন। আমি একজন ডাক্তারের স্ত্রীকে বললাম, এটা তো ঠিকই, কি গো ডাক্তার কমিউনিটির জন্য এসছো? সে বললো, না, আমার 2টি মেয়ে আছে। আই ওয়াজ স্টার্ট যে অদ্ভুতভাবে তারা সবাই এসছে এবং এই আন্দোলনটাকে তারা এগিয়ে দিয়ে গেছে। তো সেই মানুষগুলোর যে ক্ষোভ, তার প্রতিফলন নিশ্চিতভাবে ভোটের বাক্সে পড়বে। এবং সেটা আপনাদের দলের বা আপনার অনুকূলেই আসবে বলে মনে করছেন? কারণ ওখানে তো বিজেপিও লড়বে। যা অবস্থা, তাতে মূল লড়াইটা হচ্ছে আমার সঙ্গে শাসক দল।
আচ্ছা, বিজেপি এই লড়াইতে নেই, বিজেপিও নেই, কংগ্রেসও নেই, এটা কিন্তু খুব বড় দাবি বড় দাবিটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাঁড়িয়ে। হ্যাঁ, মূল লড়াইটা হবে আমার সঙ্গে শাসক দল। বিজেপি এবং কংগ্রেস এ বিষয়ে মানে এরা ধারে কাছে আসবে না, এবং বাকি যে 4টে নির্দল আছে তারাও তো হচ্ছে এই যে লড়াইয়ের কথা বলছেন, এটা ভোটের অঙ্কের লড়াইয়ের কথা বলছেন। ভোটের অঙ্কের লড়াইয়ের কথা বলছি। বিহারে আপনি একটা বড় সময় থাকেন, আপনার দলের বিহারের রাজনীতিতে সম্প্রতিকালে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রশান্ত কিশোরের যে জনসুরাজ যাত্রা ইত্যাদি, তারপরে সেখান থেকে একটা রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে, গোটা বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন? নির্বাচনে তো উপনির্বাচনে ওদের 4টে প্রার্থী আছে, তো সেদিক থেকে উপনির্বাচন থেকেও কিছুটা আপনারা বুঝে যাবেন। ওনার এই যে যাত্রাগুলো কেমন সাড়া ফেলেছে, এটা মানে আপনি যে রাজ্যটিকে বিশেষভাবে আমরাও যাত্রা করেছি। ওনার যাত্রাটা আমি যেটা বলি, এটা অত্যন্ত ক্যাপিটাল ইন্টেন্সিভ যাত্রা। আমরা করেছি লেবার ইন্টেন্সিভ যাত্রা, আমরা পায়ে হেঁটে যাত্রা করেছি, সেখানে কোনো গাড়ি ছিল না, একদম কর্পোরেট স্টাইলে। ওনার পুরো প্রজেক্টটাই, রাজনীতির পুরো প্রজেক্টটাই হচ্ছে একটা উপর থেকে আসা একটা প্রচুর পুঁজি নির্ভর একটা প্রজেক্ট। এবং হয়তো সেখানে অলরেডি কিছু পার্টি ছিল ক্ষমতায় আছে, তাদের নির্বাচনের তিনি স্ট্র্যাটেজিস্ট, সেখানে সেই নির্বাচনের রণনীতি হয়তো কাজ করেছে। এবার সফল স্ট্র্যাটেজিস্ট তো আমার মনে হয় সাফল্য হলে পরে সেখানে সাফল্যের তো, যেখানে যখন উত্তরপ্রদেশে যে নির্বাচনে সফল হননি না, তো সেটাই হচ্ছে ফেলিয়ার ইজ অলওয়েজ ইন আওয়ার। এবং ওনাকে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শুনেছি উনি সেই ফেলিয়ারের দায় কিন্তু নিজের ঘাড়ে নেন, রাজনৈতিক দলগুলোকে দেন না। ফলে আমি ওটার সাথে আমি তুলনা করব না। এখন এটা একটা উনি নতুন জায়গায় নেমেছেন, নতুন চ্যালেঞ্জে, নতুন দল করবেন। তো নতুন দল সবে শুরু হয়েছে, অতএব আমি বেশি কথা এখনও বলবো না, কারণ সে দলের নীতি কী, সে দলের বিভিন্ন প্রশ্নে তার অবস্থান কী, এগুলো এখনও স্পষ্ট নয়। তো ফলে এখনও যেটুকু আমি দেখেছি আমি সেটুকু নিয়ে বললাম, যে যাত্রাটা আমি দেখেছি, এই যে যাত্রাগুলো সেগুলো আমার মনে হয়েছে খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা বড় প্রজেক্ট। এবং সেখানে অবশ্যই প্রশান্ত কিশোর একটা নাম, একটা সবাই জানে এক ডাকে, তো সেই জন্য, এবং তিনি বিহারেরই মানুষ, অতএব বিহারে একটা নিশ্চয়ই কিছুটা ইম্প্যাক্ট থাকবে। এবার নির্বাচন আমাদের বলবে যে ইলেকটোরালি কতটা ইম্প্যাক্ট হবে না হবে, সেটা নির্বাচনে হতে পারে। সার্বিকভাবে ভারতবর্ষের যে রাজ্যগুলোতে এই মুহূর্তে বিধানসভা নির্বাচন হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র বা বিহারের পাশেই আমাদের ঝাড়খণ্ড, সার্বিকভাবে এই রাজ্যগুলোর নির্বাচনী ফলাফল কি হবে বলে আমার যেটা মনে হয় লোকসভা নির্বাচন যদি দেখি, তাহলে লোকসভা নির্বাচনে তো উত্তরপ্রদেশের মতোই মহারাষ্ট্রেও ইন্ডিয়া জোটের ক্লিয়ার মেজরিটি ছিল। সেখানে বিজেপি এবং বিজেপির যারা সঙ্গী তারা দুর্বল অবস্থানে ছিল। আমি আশা করি যে লোকসভা নির্বাচনের ধারাবাহিকতাতেই বিধানসভা নির্বাচনটা হবে, এবং বিধানসভায় এবারে অবশ্যই সেখানে এই যে একটা সরকার চলছে সম্পূর্ণ অন্যায়ভাবে একটা দল বদল করে ভেঙে চুরে দিয়ে একটা সরকার তৈরি করা, সেই সরকারটা যাবে, নতুন সরকার সেখানে আসবে। ঝাড়খণ্ডে চলছে এই মুহূর্তে সেখানে, এবং সেই সরকারটা যেটা আসবে সেটা আপনি মনে করেন জোটের সরকারই হবে? জোটের সরকার হবে। নতুন সরকার বলতে আমি শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে এদের মাধ্যমে অবশ্যই ইন্ডিয়া জোটের সরকার হবে। আমি ওখানে মনোজ জয়রঙ্গি পাতিল এবারে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো পালন করতে পারেন, সেটা ঠিক আছে। সেখানে অনেকগুলো স্থানীয় কিছু অনেক প্রশ্ন আছে, তো সেটা দেখা যাক। কিন্তু আমার মনে হয় সব মিলিয়ে যে মহারাষ্ট্রের মুডটা আমরা লোকসভা নির্বাচনে দেখেছিলাম, আমার তো মনে হয় সেই মুডটাই এবারও কন্টিনিউ করছে বা একটু তীব্রতা লাভ করবে। ঝাড়খণ্ডে আমাদের কাছে যেটা বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে বিজেপি খুব মরিয়া ঝাড়খণ্ড দখলের জন্য। ঝাড়খণ্ড দখলের জন্য মরিয়া এই কারণে, সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডটাকে দখল করে নিয়ে বিজেপি তার আদানি ত্রিকোণকে সম্পূর্ণ করতে চায়। ছত্তিশগড়, ওড়িশা এবং ঝাড়খণ্ড ভারতবর্ষের সবথেকে খনিজ সম্পদ, জল জঙ্গল জমিতে সমৃদ্ধ, এবং সেখানে সেই গোড্ডা মডেলকে আনতে চায়। ঝাড়খণ্ডে একদিন মডেল ছিল পাবলিক সেক্টর, কোল ইন্ডিয়া আছে, এইচইসি আছে, সেখানে ডিভিসি আছে, সেখানে সমস্ত পাবলিক সেক্টরে মানুষের কাছে জব সিকিউরিটি আছে। গোড্ডা মডেলটা হচ্ছে, আপনি জানেন গোড্ডাতে পাওয়ার প্ল্যান্ট আছে আদানির, সেই পাওয়ার প্ল্যান্টের জন্য কয়লাটা কিন্তু ঝাড়খণ্ড থেকে আসে না, সেই পাওয়ার প্ল্যান্টের জন্য কয়লাটা আদানির যে অস্ট্রেলিয়াতে কয়লা খনি আছে, যে কয়লা খনিটাও আবার মোদিজি তো ওকে পাইয়ে দিয়েছেন ওখানে অস্ট্রেলিয়াতে, সেখান থেকে অনেক বেশি
ওভার প্রাইসড কয়লা আসে। আর যে বিদ্যুৎটা হতো সেই বিদ্যুৎটা পুরো যেত, সেটা ওভার প্রাইসড, সেটা পুরো যেত বাংলাদেশে, সেই কন্ট্রাক্টটাও মোদি পাইয়ে দিয়েছিলেন। ফলে ঝাড়খণ্ডের থেকে ঝাড়খণ্ডে জমিয়ে গেল, ঝাড়খণ্ডে জল যায়, ঝাড়খণ্ডের ভাগে পড়ে ওখানকার পলিউশন, আর প্রফিটটা পুরোপুরি আদানির ছিল। তো এই আদানি মডেলটা পুরো ঝাড়খণ্ডে বিজেপি অ্যাপ্লাই করতে চায়, যে সমস্ত জায়গায় কোল ব্লকগুলো, কয়লা শিল্পে এখন আস্তে আস্তে পাবলিক সেক্টর উঠে যাবে, পুরো এনার্জি সেক্টর সেটা আদানির হাতে হয়ে যাবে। তো এইটা থেকে ঝাড়খণ্ডকে বাঁচাতে হবে, এবং এইটার থেকে বাঁচানোর সাথে সাথে এই যে হেমন্ত বিশ্ব শর্মাকে ওরা পাঠিয়েছে, যিনি আসামের মুখ্যমন্ত্রী, আসাম ছেড়ে ছুড়ে দিয়ে তিনি এখন ঝাড়খণ্ডে পড়ে আছেন। আসামের লোক বলছে আসামের জন্য তিনি একটা বোঝা, সেই বোঝা ঝাড়খণ্ডের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই যে কর্পোরেট লুট আর তার সাথে সাথে ভীষণ রকমের কমিউনাল সাম্প্রদায়িক ঘৃণার একটা রাজনীতি, এই ল্যাবরেটরি থেকে ঝাড়খণ্ডকে আমাদের বাঁচাতে হবে। আমরা আশা করি অবশ্যই ঝাড়খণ্ডে আমরা পারবো, এবং বিশেষ করে সংখ্যা অ্যাসেম্বলিতে বাড়বে। একটা বড় কারণ হচ্ছে এই নির্বাচনে ঠিক আগে একটা বড় ঘটনা ঘটে গেছে বামপন্থী ঐক্যের, আর একটা আরও খুব আশাব্যঞ্জক উদাহরণ, সেটা হচ্ছে যে কমরেড একে রায়ের নেতৃত্বে ধানবাদের যে কয়লাঞ্চলে দীর্ঘদিন ধরে মার্ক্সবাদী সমন্বয় সমিতি নামে যে সংগঠনটি ছিল, সেই সংগঠনটি আমাদের সংগঠনের সাথে মার্জ করে গেছে। আচ্ছা, একতা র্যালি আমরা গত 9 সেপ্টেম্বর করেছি। ফলে এবারে আমরা যে মাত্র 4টে আসনে লড়ছি, 4টের মধ্যে 2টো গিরিডি জেলায়, 2টো ধানবাদে, নিরসা, সিন্দ্রি, বাগোদর এবং ধানবাদ। আমরা আশা করি আমাদের শক্তি বাড়বে, বিধানসভার ভেতরে উপস্থিতি বাড়বে, এবং গোটা ঝাড়খণ্ডকে আমরা অবশ্যই বিজেপির হাতে চলে যাওয়া থেকে বাঁচাতে পারবো। এবং আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার